অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের সাথে আছেন ইম্পালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও গাইনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিয়াজ টি পারভীন। আমাদের আজকের আলোচনার বিষয় বন্ধ্যাত্ব, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। একটু শুরুতেই জানতে চাই যে বন্ধ্যাত্ব আসলে বিষয়টা কি, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এটা হতে পারে কিনা? আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি এটা হচ্ছে একটি কাপল একসাথে থেকে রেগুলার একসাথে বসবাসের পরে যখন 1 বছর চেষ্টা করার পরেও একটি নারীর বা সন্তান আসছে না, তখন সেই কন্ডিশনটাকে আমরা বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বলে থাকি। সহজ ভাষায় যেটা বলে যে যাদের সন্তান হচ্ছে না, কিন্তু এটার জন্য ডেফিনেশন অনুযায়ী 1 বছর একসাথে কোনো আনপ্রোটেক্টেড কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া চেষ্টা করার পরে যখন তাদের সন্তান হবে না, সেটাকেই আমরা বন্ধ্যাত্ব বলে থাকি। এখানে কথা আছে, একটা আছে যে প্রাইমারি বন্ধ্যাত্ব বা সাবফার্টিলিটি, আর একটা আছে সেকেন্ডারি। যাদের কখনোই কোনো সন্তান হয়নি সেই কন্ডিশনটাকে আমরা প্রাইমারি বলে থাকি। আবার যাদের দেখা যাচ্ছে যে একটা হয়তো সন্তান ছিল বা একবার প্রেগনেন্সি হয়েছিল, তারপরে আবার হয়তো দীর্ঘদিন পরে তারা ট্রাই করছে, হচ্ছে না, সেটাকে আমরা সেকেন্ডারি সাবফার্টিলিটি বলে থাকি। আচ্ছা, এক্ষেত্রে আসলে কারণগুলো চলেই আসে। আসলে জানতে চাই যে সব মানুষই আসলে বন্ধ্যাত্বের কারণগুলো আসলে কি? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। অনেক দিন থেকেই বন্ধ্যাত্বের জন্য এককভাবে কিন্তু নারীদেরই দায়ী করা হতো, যে একটি নারীর জন্য আমাদের গ্রামীণ সমাজে সেটা আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই বন্ধ্যাত্বের জন্য কিন্তু নারী পুরুষ দুজনেই কিন্তু সমানভাবে দায়ী হতে পারে। দেখা গেছে পরিসংখ্যানে যে প্রায় 35 থেকে 40% ক্ষেত্রে বন্ধ্যাত্বের কারণ হচ্ছে নারীদের জন্য হচ্ছে, 36 সেমভাবে 35 থেকে 40% ক্ষেত্রে পুরুষদের জন্য দায়ী হচ্ছে। আর 10 থেকে 20% দেখা যায় যে দুজনেরই, স্বামী স্ত্রী দুজনেরই কোনো না কোনো ফ্যাক্টর আছে। আর 10 থেকে 15% ক্ষেত্রে দেখা যায় যে দুজনেই ওকে আছে, দুজনেই সব কিছু স্বাভাবিক, কিন্তু তারপরে বন্ধ্যাত্ব হচ্ছে যেটাকে আমরা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি বলে থাকি। এমনও হতে পারে? হ্যাঁ, এমনও হতে পারে যে সব কিছু স্বাভাবিক, তারা দুজনেই ওকে আছে, কিন্তু তারপরেও কোনো আননোন কারণের জন্য বন্ধ্যাত্ব হচ্ছে, সেটাও আছে 10 থেকে 15%, মানে এই পরিসংখ্যান আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের কাছে যখন কোনো পেশেন্ট যায়, কোনো দম্পতি যখন একসাথে যায়, তখন আপনারা দুজনকেই কি পরীক্ষা করান, নাকি যে কোনো একজনকেই আসলে আপনারা প্রাথমিক অবস্থায় বুঝতে চেষ্টা করেন? আসলে বন্ধ্যাত্ব ব্যাপারটা এটা একটি ব্যক্তির জন্য, পরিবারের জন্য যেমন একটা খুবই হতাশাজনক বা অ্যাংজাইটির ব্যাপার, একটা চিকিৎসকের জন্য কিন্তু সেম ওয়ে। আমাদের কিন্তু অনেক ধৈর্য সহকারে সেই কাপলের সাথে কাউন্সেলিং করে তারপরে স্টেপ বাই স্টেপ আমাদের চিকিৎসা আগাতে হয়। তো প্রথমেই যেটা হচ্ছে, যেটা আমরা একটা কারণটা নির্ণয় করতে চেষ্টা করি যে কী কারণে হচ্ছে এবং এটার জন্য কি দুজনেই দায়ী কিনা। আমাদের পুরো একটা হিস্ট্রি নিতে হয়। তো এটা আইডিয়ালি হচ্ছে আমরা যে প্রথমে যে আমাদের নারী যে তার পুরো হিস্ট্রিটা নিলাম, তারপর হয়তো হাজবেন্ডের হিস্ট্রিটা নিলাম, তারপর হচ্ছে দুজনের আমরা হিস্ট্রি নিয়ে তারপর কোনো কারণ আছে কিনা ইনভেস্টিগেশন করে তারপরে আমরা ফাইন্ড আউট করি এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। এখানে ব্যাপার আছে, অনেক কিছু হয়তো ওয়াইফরা হয়তো হাজব্যান্ডের সামনে হয়তো বলার জন্য হয়তো অনেক সময় ফ্রি ফিল করে না। তো উচিত যে হাজব্যান্ডকে একাভাবে কিছু মানে হিস্ট্রি নেওয়া এবং দুজনকে আবার কম্বাইনলি তাদের সব কিছু মানে ইন্টারনাল ব্যাপার সবগুলো কোয়েরি করা, সেটাই হচ্ছে মানে আইডিয়াল। কিন্তু দেখা যায় অনেক সময় দেখা যায় আমাদের চেম্বারে হয়তো শুধু মেয়েরাই আসছে, তাদের হাজব্যান্ডরা আসতে পারছে না, কোম্পানি করছে না, যদিও এখন অনেকটা ইমপ্রুভ করেছে। এবং দেখা যায় আরেকটা ব্যাপার যে হয়তো হাজব্যান্ডকে আমরা কোনো ইনভেস্টিগেশন করতে দিয়েছে একটা হাজব্যান্ডের জন্য, হয়তো অনেক সময় দেখা যায় যে তারা সেই ধরনের করতে চায় না বা ট্রিটমেন্টটা নিতে চায় না। কিন্তু এখন মানসিকতা অনেকটা চেঞ্জ হয়েছে। আমাদেরকে বুঝতে হবে যে বন্ধ্যাত্বর জন্য দুজনেই দায়ী, কিন্তু দুজনেই
দুজনকেই কিন্তু চিকিৎসা নিতে হবে, ইনভেস্টিগেশন করতে মানে হবে। দুজনেই দায়ী হতে পারে, অবশ্যই, হয় হ্যাঁ। পুরুষও হতে পারে, নারীও হতে জি, পারে। exactly। আমি একটু নারীদের কারণগুলো একটু আসতে চাই স্পেসিফিক, মানে কি কি কারণে আসলে আচ্ছা। নারীরা মানে গর্ভধারণ করতে পারেন না? আচ্ছা, একটি নারীর আসলে প্রেগনেন্সিটা হচ্ছে যে এখানে আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান যেটা আছে, যেটা আমরা বলে থাকি যে এখানে জরায়ু আছে, আমাদের দুটো ওভারি আছে, ডিম্বাশয় আছে যেটা থেকে প্রতি মাসে ডিম্ব স্ফুটন হয়, আরেকটা আমাদের টিউব আছে। তো এই তিনটা অর্গানের কোথাও যদি কোনো প্রবলেম থাকে তাহলেই কিন্তু নারীদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব হতে পারে। হয়তো ডিম্বাশয় যেটা আছে, দেখা গেল ডিম্ব স্ফুটন হলো না, যেটা আমরা অ্যানওভুলেশন বলে থাকি, সেটার পেছনে কিছু মেডিকেল কন্ডিশন আছে, যেমন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এন্ডোমেট্রিওসিস, এই টাইপের কারণে ডিম্ব স্ফুটন হয় না। আর জ্বরের কথা যদি মানে বলি, জ্বরের যেখানে বাচ্চাটা বড় হয়, যেখানে ইমপ্ল্যান্টেশন হয়, ওখানে যদি কোনো জন্মগত ত্রুটি থাকে, হয়তো বিভিন্ন সেপ্টাম আছে, ইউনিকর্নেট, বাইকর্নেট, ইউট্রাস আছে, ঘটনগত যদি মানে ত্রুটি থাকে, অথবা যদি জ্বরেতে কোনো টিউমার হয় যেখানে বাচ্চাটা বড় হবে, সেখানে যদি কোনো টিউমার থাকে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় ফাইব্রয়েড বলে থাকি, সেটার জন্য হতে পারে। অথবা কোনো ইনফেকশন হয়ে জ্বরের ভিতরে কোনো মানে অ্যাডিশন হয়ে গেছে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। অনেক সময় দেখা যায় টিউমার এবং বাচ্চা দুটোই একসঙ্গে থাকে। আচ্ছা, অনেকের দেখা যায়, এটা একটু ব্যাখ্যা করবেন? টিউমার বা বাচ্চা যেটা আমরা ফাইব্রয়েড বলে থাকি, ও ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সি হলে সেটার একটা মানে অ্যাডভার্স হতে পারে, যেমন হয়তো তার আর্লি স্টেজে মিসক্যারেজ হয়ে যেতে পারে, সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে, তাই না? বাচ্চার পজিশনটা ডিফারেন্ট হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখি যদি টিউমারটা কোথায় আছে, কত বড় আছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা ডিসিশনটা দিয়ে থাকি। খুব ছোট টিউমার হলে সেটা তেমন কোনো প্রবলেম হয় না, কিন্তু যদি মানে বড় ফাইব্রয়েড হয়, সেক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাগুলো হতে পারে। তো আমরা আগেই কাউন্সেলিং করে আমরা সেভাবে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিয়ে থাকি। আচ্ছা, মিসক্যারেজ অনেকে দেখা যায় যে একাধিকবার হয়, তো সেই ক্ষেত্রে আসলে করণীয়টা কি? এটা কি তার কোনো মানে শারীরিক ত্রুটি? না, মিসক্যারেজ একাধিকবার হয়, সেটাকে আমরা মেডিকেল টার্মে রিকারেন্ট প্রেগনেন্সি লস বলে থাকি। যদি পরপর 3টা মিসক্যারেজ হয়, সেটাকে আমরা মানে সংজ্ঞায়িত করে থাকি যে রিকারেন্ট প্রেগনেন্সি লস। ওটার পিছনে অনেক কারণ আছে, যেমন জ্বরেতে কোনো টিউমার থাকতে পারে, জ্বরের জন্মগত ত্রুটি থাকতে পারে, জ্বরের মুখের কোনো ইনকম্পিটেশন থাকতে পারে, তার কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকতে পারে, ডায়াবেটিস, প্রেশার, থাইরয়েডের প্রবলেম, তার ইমিউনোলজিক্যাল কোনো ফ্যাক্টর থাকতে পারে, বা জেনেটিক কোনো প্রবলেমের জন্য কিন্তু মানে বারবার মিসক্যারেজ হতে পারে। তো সেগুলোর জন্য কিন্তু আমাদের ধৈর্য সহকারে সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে তারপর কস্ট আইডেন্টিফাই করে তারপর ট্রিটমেন্ট দিতে হয়। এক্ষেত্রে আসলে একটা দম্পতি কাপল কতদিন, 1 বছর ঠিক না সময়টা আরো বেশি? 1 বছর পরে তো হতে পারে কারো সন্তান, তাই না? 2 বছর 3 বছর পরও হতে পারে। আসলে কতদিনের মধ্যে তারা বুঝতে পারবে যে তাদের সন্তান হচ্ছে না, কিংবা কোনো ঝামেলা থাকতে পারে, হয় নারীর কিংবা পুরুষের? আচ্ছা, খুবই সুন্দর একটি প্রশ্ন। অ্যাকচুয়ালি আমরা যেটা আমাদের চেম্বারে যে পেশেন্টগুলো পাই, তাদের হয়তো আমরা হিস্ট্রি নিলে দেখা যায় তারা বলছে তাদের বিয়ে হয়েছে 7 বছর হয়েছে। যখন আমরা কোয়েরি করে দেখা যাচ্ছে যে তার হাজবেন্ড হয়তো দেশের বাইরে আছে, বিয়েটা 7 বছর ঠিকই হয়েছে, কিন্তু তার হাজব্যান্ড হয়তো দেশের বাইরে আছে, তাদের হাজব্যান্ড ওয়াইফে কিন্তু একসাথে থাকা হয়নি। আমরা কিন্তু আগেই বলেছি হাজব্যান্ড ওয়াইফ দুজনকে 1 বছর মোটামুটি একসাথে রেগুলার থাকতে হবে, তাহলে আমরা সেটা বন্ধ্যাত্বের পর্যায়ে ফেলবো। অথবা হয়তো বিয়ে হয়েছে কিন্তু হাজব্যান্ড ঢাকাতে জব করছে, ওয়াইফ হয়তো বরিশালে আছে, গ্রামে থাকছে, তাহলে কিন্তু তার দুজনে তো একসাথে থাকা হচ্ছে না, এবং এই জন্যও কিন্তু অনেক সময় সেটা ইনফার্টিলিটি হতে পারে। কাজেই আমাদের যেটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফকে দুজনকে একসাথে থাকতে হবে, তাহলেই আমরা কিন্তু বলতে পারবো যে সেটা বন্ধ্যাত্ব হচ্ছে। মানে একসঙ্গে থাকতে হবে এবং সেটা একটা ভালো সময়, হ্যাঁ, দীর্ঘ সময়। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু কারণগুলো তো জানলামই, মানে আপনারা রোগ নির্ণয় কিভাবে করেন আসলে? আচ্ছা, এখানে আমি মানে যাদের মানে নারীদের যে কারণগুলো বলেছি, এখানে আরেকটু বলে নিই যে হাজবেন্ডের ক্ষেত্রেও কিন্তু কিছু কারণ থাকতে পারে। হাজবেন্ডের কারণের মধ্যে আমরা জানি যে একটি বেবির জন্য একটি ওয়াইফ থেকে যেমন একটি ডিম লাগবে, হাজবেন্ডের জন্য একটা স্পার্ম লাগবে, শুক্র লাগবে। সেই শুক্রটা গুণগত এবং চলনসই হতে হবে। তো কোনো কারণে যদি হাজবেন্ডের এই স্পার্ম প্রোডাকশনে যদি কোনো হ্যাম্পার হয়, যদি শুক্র উৎপাদন না হয়, অথবা শুক্রবাহী নালী যদি কোনো ব্লক থাকে, যে কোনো ইনফেকশনের জন্য বা সার্জারির জন্য বা অ্যাক্সিডেন্টের জন্য যদি সেটা হয়, তাহলে কিন্তু স্পার্ম উৎপাদন হচ্ছে না এবং
পুরুষের বন্ধ্যাত্ব হচ্ছে। কাজে সেটার পিছনে হাজবেন্ডেরও অনেক কারণ থাকতে পারে, হয়তো তার কোনো ইনফেকশন হয়েছে, কোনো সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, যৌন হয়তো কোনো রোগ হয়েছে, কোনো টিউবারকুলোসিস হয়েছে, বা ছোট বয়সে তার কোনো মামস হয়েছিল, বা কোনো সার্জারি হয়েছিল, বা কোনো মানে কোনো তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ধরনের কারণে কিন্তু দেখা যায় যে ছেলেদের স্পার্মের প্রোডাকশনটা কমে যায় বা গুণগত মানটা কমে যায়। আরেকটা ব্যাপার আছে যে আমাদের এখন এই লাইফস্টাইলের জন্য, জীবনযাত্রার জন্য, পরিবেশ দূষণের জন্য ছেলে মেয়ে দুজনেরই কিন্তু ওভাব এবং স্পার্মের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা এই কারণগুলো যখন বুঝতে পারি তখন আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হয়। হাজবেন্ডের জন্য কিছু ইনভেস্টিগেশন, ওয়াইফের জন্য কিছু ইনভেস্টিগেশন। আমরা ট্রিটমেন্টের বিষয়ে আসতে চাই, তার আগে একটা আমাদের বিরতিতে যেতে হবে। আমরা বিরতির পর ফিরে এসে কথা বলবো। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন ইম্পালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও গাইনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিয়াজটি পারভিন। আমাদের আজকের আলোচনার বিষয় বন্ধ্যাত্ব, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। ইনভেস্টিগেশন নিয়ে একটু কথা বলতে চাই, আপনারা কিভাবে ইনভেস্টিগেশন করেন? আচ্ছা, এখানে হাজবেন্ডের জন্য একটা ইনভেস্টিগেশন, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। তার সিমেন প্যারামিটার ঠিক আছে কিনা সেটা দেখা হয়। হাজবেন্ডের সিমেন যদি ঠিক থাকে তাহলে মোটামুটি ধরে নেওয়া হয় যে হাজবেন্ডের সব কিছু ওকে আছে। আর ওয়াইফের জন্য আমরা প্রথমে একটা টিভিএস আল্ট্রাসাউন্ড বা আল্ট্রাসাউন্ড করা হয়। ওখানে কিছু হরমোন প্রোফাইল, যেমন থাইরয়েড হরমোন, তারপর হচ্ছে প্রোলেকটিন, কিছু আরও কিছু হরমোনের প্রোফাইল দেখে দেখা হয় যে তার কোনো ওভুলেশনটা ঠিক আছে কিনা। আর আরেকটা হচ্ছে যে আমরা যেটা আগেই বলেছিলাম যে টিউব ব্লকের জন্য বা ইনফেকশনের জন্য তার বন্ধ্যাত্ব হতে পারে, সেক্ষেত্রে টিউবেল প্যাটেন্সি টেস্ট করা হয়। মোটামুটি এগুলো করেই আমরা প্রাথমিক মানে ভাবে ইনভেস্টিগেশন করে থাকি যে কোথায় প্রবলেম আছে। আপনি শুরু থেকে যেসব সমস্যাগুলোর কথা বলেন এবং যেসব ইনভেস্টিগেশন করেন, এখান থেকে তো প্রতিকার নিশ্চয়ই পাওয়া যায় আপনারা যখন ট্রিটমেন্টে যান। জি। তো যাদের ক্ষেত্রে প্রতিকার পাওয়া যায় না কিংবা কিছুতেই হচ্ছে না, অনেকেই হয় না যে বাংলাদেশে অনেক দিন ধরে ট্রিটমেন্ট করছে, তারপর সে ইন্ডিয়া যাচ্ছে, এরকম হচ্ছে না কিছুতেই বেবি, সেই ক্ষেত্রে আসলে কি করার? আচ্ছা, প্রথমেই আমরা বললাম যে ইনভেস্টিগেশন করে প্রথমে আমরা তাকে প্রাথমিক কিছু চিকিৎসা দিয়ে থাকি। তার সিমেন প্যারামিটার কম থাকলে তাহলে আমরা হাজব্যান্ডকে কিছু লাইফস্টাইল চেঞ্জের কথা বলি, তারপরে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন ই, ভিটামিন ডি, এই টাইপের কিছু দেওয়া থাকে। হরমোনের কোনো ডেফিসিয়েন্সি থাকলে সেক্ষেত্রে কিছু হরমোন দিয়ে মানে সাপ্লিমেন্ট দেওয়া হয়। আর ওয়াইফের ক্ষেত্রেও যদি কিছু মানে কিছু প্রাথমিক পর্যায়ে আমরা যে চিকিৎসাগুলো দিয়ে থাকি, যেমন তার লাইফস্টাইলে কিছু পরিবর্তন, প্লাস কিছু আমাদের ট্রিটমেন্ট আছে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস, যেমন লেট্রোজোল, তারপরে যে ক্লোমিফেন সাইট্রেট, কিছু হরমোনাল ট্রিটমেন্ট। তার যদি থাইরয়েডের প্রবলেম থাকে তাহলে মানে থাইরয়েডের ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টগুলো দিই। আর বেশি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তার লাইফস্টাইল। যেমন অনেকেই আছে খুব মানে ওভারওয়েট আছে, অনেকের স্মোকিং করছে, তারপরে অ্যালকোহল নিচ্ছে। আর ছেলেদের মানে বন্ধ্যাত্বের জন্য আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে তারা হয়তো খুব হট এনভায়রনমেন্টে কাজ করছে, তারা সারাদিন বাইরে কাজ করছে, হোন্ডা চালাচ্ছে, ল্যাপটপ, টিভি, এগুলোর জন্য কিন্তু শুক্রাণু গুণগত মান পরিবর্তন হতে পারে। এগুলো কি ইফেক্ট ফেলে? তাই তো? তাহলে একদম খেটে খাওয়া মানুষ যারা প্রচুর রোদের মধ্যে কাজ করে তাদের মধ্যে তারপরে হয়তো হোন্ডা চালাচ্ছে, ড্রাইভিং করছে, তাদেরও কিন্তু শুক্রাণুর পরিবেশে হতে। তো এগুলো করে যখন আমরা দেখছি যে হচ্ছে না, তখন আমাদের আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট যেগুলো আছে স্টেপ বাই স্টেপ আমরা সেগুলোতে যাই, যেমন আইভিএফ ট্রিটমেন্ট, টেস্ট টিউব বেবি, সেগুলোতে আমাদের যেতে। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে আমাদের দেশে কিন্তু আপনি যেটা বলছিলেন ইন্ডিয়াতে, আমাদের কিন্তু মানে আন্তর্জাতিক মানে চিকিৎসা কিন্তু এখন আমাদের দেশে আছে। আমরা আইভিএফ, টেস্ট টিউব বেবি কিন্তু আমাদের দেশে বিভিন্ন গভর্নমেন্ট লেভেলে, প্রাইভেট লেভেলে অনেক হয়েছে, এবং এগুলোর কিন্তু মানে যেটা মানে আমাদের প্রগনোসিস, যেটার সাকসেস কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলেই আছে। বাহ, তাহলে হচ্ছে আমি একটু জানতে চাই মানে আমাদের দেশে কেমন হচ্ছে, কিংবা অনেক দম্পতি কি আগ্রহী হয় যাদের বেবি হচ্ছে না টেস্ট টিউব বেবি নেওয়ার ক্ষেত্রে? আসলে টেস্ট টিউব বেবিটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, প্লাস একটু মানে এক্সপেন্সিভও। তো যেহেতু আমাদের গভর্নমেন্ট লেভেলে আছে, আমরা যারা পুয়ার, যাদের এবিলিটি কম, তাদেরকে আমরা গভর্নমেন্ট লেভেলে যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা সেই ইনস্টিটিউটে যেতে বলি। আর যারা মোটামুটি এফোর্ড করতে পারে, প্রাইভেট লেভেলে যেগুলো আছে সেগুলোতে যেয়ে থাকে। এবং এখানে 100% কিন্তু সাকসেস নেই, হয়তো দেখা গেল যে 30 থেকে 40% ইন্টারন্যাশনাল লেভেলে যে সাকসেস, আমাদের এখানে সেই সাকসেস আছে। কাজে আমার আজকের প্রোগ্রামের মধ্যে আমি সেটাই বলবো যে এখন কিন্তু তাদের বাইরে যাওয়ার দরকার নেই। আমাদের দেশে বিভিন্ন ইনফার্টিলিটি সেন্টার আছে, আমাদের দেশে
বাংলাদেশে ইনফার্টিলিটি স্পেশালিস্টরা বিভিন্ন আন্তর্জাতিক ব্যাপারে অনেক এক্সপেরিয়েন্স গেইন করে তারা রোগীদের সার্ভিস দিচ্ছে। দিন দিন যেমন আমাদের ইনফার্টিলিটির বন্ধ্যাত্বের সংখ্যা বাড়ছে, আমাদের কিন্তু ট্রিটমেন্টের স্কোপও অনেক বেড়েছে। আমি যদি আধুনিক চিকিৎসার কথা বলি, আধুনিক চিকিৎসার মধ্যে তাহলে টেস্ট টিউব বেবি, জি, আর কি কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে আপনারা আসলে সব রিকভার করতে পারেন কিংবা একটা আচ্ছা, সেটা আমরা যদি স্টেপ বাই স্টেপ বলি, প্রথমে একটা আছে সেটা আইইউআই, তারপর হচ্ছে আমরা এক্সিপও করতে পারি বা আইভিএফ করতে পারি, একদম লেটেস্ট সবচেয়ে লাস্ট যেটা আইভিএফ। তো আইইউআইটা এটা খুবই সিম্পল। আইইউআই হচ্ছে এখানে হাজবেন্ডের যেটা স্পার্মটাকে সেটাকে কালেক্ট করে একটা স্পেশালভাবে প্রসেস করে ওয়াইফের জরায়ুতে মানে একটা টিউবের মাধ্যমে, স্পেশাল টিউবের মাধ্যমে দিয়ে দেওয়া হয় এবং ওটা মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাকসেসফুল হয়। হ্যাঁ, যদি হাজবেন্ডের বীর্যতে কোনো প্রবলেম থাকে বা তাদের ফিজিক্যাল কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে এটা সাকসেসফুল হয়। আরেকটা আছে যে আমরা ওয়াইফ থেকে একটা ওভাম পিক আপ করলাম, একটা হাজবেন্ড থেকে একটা স্পার্ম নিলাম, সেটা আর্টিফিশিয়ালি ল্যাবে আমি ফার্টিলাইজড করে এই ব্রণটাকে আমি জরায়ুতে প্রতিস্থাপন করলাম, যেটা আইভিএফ ট্রিটমেন্ট, যেটা মেন মানে পলিসি যেটা। তারপরে সেটাকে বিভিন্ন হরমোনাল সাপোর্টের মাধ্যমে ব্রণটা কিন্তু জরায়ুতে, মায়ের জরাতেই বড় হয়, কিন্তু জাস্ট একটা ল্যাবে সেখানে আর্টিফিশিয়ালি সেটাকে মানে ফার্টিলাইজেশন করা হয়। এটা হচ্ছে আইভিএফ। এবং এখানে যেহেতু খুব সফিস্টিকেটেড ল্যাব টেকনোলজি সব কিছু প্রয়োজন হয়, এটা কিছুটা মানে ব্যয়বহুল। এটা কি একটু জানা যাবে যে কত টাকা কোনো দম্পতি যদি কোনো কাপড় যদি না কত টাকা ডিপেন্ড করে, আর সবসময় যে সাকসেস হবে সেটা কিন্তু সে নেই। বলেছি প্রায় 30 থেকে 40% সাকসেস, কিন্তু সাকসেসটা ডিপেন্ড করছে যে সে কতদিন থেকে বন্ধ্যাত্বে ভুগছে, তার সব কন্ডিশন কেমন আছে, আগে কয়বার ফেলিউর হয়েছে, তার বয়সটা কত। কিন্তু এখানে বয়সটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একটি বন্ধ্যাত্বের পরে যদি সে হয়তো 35-এর পরে কিন্তু মেয়েদের মানে ওভামের কোয়ালিটি কোয়ান্টিটি সবই খারাপ হতে থাকে। আর ছেলেদের 40 পর্যন্ত মোটামুটি মানে কোয়ালিটি কোয়ান্টিটি ভালো থাকে, 40 পরে কিন্তু সেটা ডিটোরিয়েট করতে থাকে। আচ্ছা, খাদ্যাভ্যাস কি কোনোভাবে প্রভাব ফেলে? হ্যাঁ, ডেফিনেটলি। খাদ্যাভ্যাসের মধ্যে যেমন আমরা বলেছি ছেলেদের ক্ষেত্রে স্মোকিং, সেটা কিন্তু ধূমপান কিন্তু শুক্রাণুর কোয়ালিটি কোয়ান্টিটি দুটাকেই অনেক খারাপ করে। তারপর হচ্ছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলোর জন্য কিন্তু মেয়েরা অনেক মুটিয়ে যাচ্ছে। মুটিয়ে যাওয়ার জন্য কিন্তু মেয়েরা বন্ধ্যাত্বের একদম ইম্পর্টেন্ট কারণ যেটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, সেই সমস্যায় ভুগছে। কাজে আমরা কিন্তু প্রথমেই যারা এই ধরনের সমস্যা নিয়ে আসে, যাদের ওভুলেশন হচ্ছে না, ডিম্বস্ফুটন হচ্ছে না, তাদের যদি আমরা দেখি যে তাদের খুব ওভারওয়েট আছে, তাদের কিন্তু এই খাদ্যাভ্যাসকে চেঞ্জ করতে বলি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে বাড়াতে বলি। এবং হাজবেন্ডের ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম যে তাদের এনভায়রনমেন্ট, পরিবেশ দূষণ, তাই না, প্লাস্টিক, তারপর হচ্ছে অনেক সময় রেডিয়েশন হ্যাজার্ড, হয়তো যে এনভায়রনমেন্টে কাজ করছে, এগুলোতে যদি আমাদের দেখি যে কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাদের এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে বলি। আচ্ছা, আরেকটু জানতে চাই যে কোনো দম্পতি যদি আপনাদের কাছে যায়, আপনারা ম্যাক্সিমাম কতদিন ধরে ট্রিটমেন্টের একটা সময়সীমা নির্ধারণ করে দেন? আচ্ছা, আমাদের এখানে কিছু প্রোটোকল আছে না। প্রথমে আমরা যেমন যে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগগুলো যেগুলো দিয়ে থাকি, সেগুলোতে আমরা প্রথমে হয়তো 3 সাইকেল দিচ্ছি বা 6 সাইকেল দিচ্ছি। তারপরে যখন দেখছি যে না, সেগুলো হচ্ছে না, তারপর হয়তো আমরা একটা ল্যাপারোস্কোপি করতে পারি বা ডাই টেস্ট করে আমরা দেখি টিউবগুলো ঠিক আছে কিনা। ল্যাপারোস্কোপি করেও যদি অনেক সময় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকে, সেগুলোকে কিছু কারেকশন করা যায়। আরেকটা কন্ডিশন আছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসের জন্য কিন্তু ওভুলেশন হয় না। যদি ওই ধরনের কিছু দেখে আমরা সার্জারিতে যাই, যখন নাকি এগুলো হয়তো ট্রাই করার পর হচ্ছে না, তখনই আমরা তাকে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজি বা টেস্ট টিউব বেবির দিকে আমরা বলে থাকি। আর টেস্ট টিউব বেবিতে অ্যাকচুয়ালি 40 ইয়ার্স পর্যন্ত তাদের প্রগনোসিসটা ভালো থাকে। 40 বা 41, 42 এর পরে কিন্তু দেখা যায় যে তাদের অত বেশি মানে ফ্রুটফুল রেজাল্ট হয় না। জি, বিস্তারিত জানা গেল। আরও অনেক কিছু প্রশ্ন ছিল, কিন্তু সময়ের অভাবে আসলে করা গেল না। আমাদের আজকে এখানেই শেষ করতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।